হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 3 শিখন, শিক্ষার্থী এবং শিক্ষণ, লার্নিং, লার্নার অ্যান্ড টিচিং এটি শুরু করেছিলাম। এর আমরা ইতিমধ্যে 3টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রয়োগ বলতে কি বোঝো? জ্ঞানমূলক মাত্রার তৃতীয় স্তর হলো প্রয়োগ। এখানে শিক্ষার্থী ঘটনা, তথ্য সম্পর্কে যা বোঝে তা নতুন পরিস্থিতিতে ব্যবহার করে, অর্থাৎ শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে নতুন সমস্যার সমাধানে ব্যবহার করতে সক্ষম হয়। এই স্তরে শিক্ষার্থী অর্জিত জ্ঞান, তথ্য, সূত্র বা ধারণাকে নতুন পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম হয়, অর্থাৎ শিক্ষার্থী শুধু বিষয়টিকে বোঝে না, বরং বাস্তব জীবনের সমস্যার সমাধানে সেই জ্ঞান প্রয়োগ করতে পারে। সহজভাবে বলতে গেলে শিক্ষা বা শেখা বিষয় বা জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতাই হচ্ছে এখানে প্রয়োগ। উদাহরণ হিসাবে বলা যায় যে আর্কিমিডিসের নীতি জানার পর শিক্ষার্থী ব্যাখ্যা করতে পারে যে একটি ছোট সূচ জলে ডুবে যায় কিন্তু বড় জাহাজ জলে ভেসে থাকে। চতুর্ভুজের ক্ষেত্রফল জানার পর শিক্ষার্থী জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। ব্যাকরণের নিয়ম শেখার পর শিক্ষার্থী বাক্যের গঠন সঠিকভাবে করতে পারে। নেক্সট হচ্ছে বিশ্লেষণ বলতে কি বোঝো? জ্ঞানমূলক মাত্রার চতুর্থ স্তর হলো বিশ্লেষণ। এখানে প্রত্যাশা করা হয় যে শিক্ষার্থীর তথ্য, ঘটনা ও সমস্যাকে বোঝার জন্য বিভিন্ন অংশে ভাগ করতে পারবে এবং অংশগুলির মধ্যে সম্পর্ক বুঝতে পারবে। অর্থাৎ যেখানে শিক্ষার্থী কোনো বিষয়, ঘটনা বা ধারণাকে বিভিন্ন অংশে বিভক্ত করে তার গঠন, কারণ, ফল সম্পর্কে এবং পারস্পরিক সম্পর্ক বোঝার চেষ্টা করে, অর্থাৎ শুধু তথ্যকে জানা বা ব্যবহার করা নয়, বিষয়টিকে ভেঙে তার ভিতরের গঠন ও যুক্তি বোঝাই হলো বিশ্লেষণ। উদাহরণ হিসেবে বলা যায় যে একটি গল্প পড়ে শিক্ষার্থী গল্পের চরিত্রগুলিকে নিয়ে আলোচনা বা আচরণের কারণ ব্যাখ্যা করতে পারবে। গণিতের একটি সমস্যার সমাধান দেখে শিক্ষার্থী বুঝতে পারবে কেন কোন সূত্র ব্যবহার করা হয়েছে। ইতিহাসের কোনো ঘটনা, কারণ ও ফলাফল আলাদা করে চিহ্নিত করতে পারবে। বিজ্ঞানের পরীক্ষা করে ফলাফল কেন কি হলো তা বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে বলতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্লেষণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বিশ্লেষণকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো উৎপাদনের বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ এলিমেন্টস, সম্পর্কের বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ রিলেশনশিপ, সাংগঠনিক নীতিগুলির বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস অফ অর্গানাইজেশনাল প্রিন্সিপালস। নেক্সট প্রশ্ন হচ্ছে, উৎপাদনের বিশ্লেষণ বলতে কি বোঝো? উৎপাদনের বিশ্লেষণ বলতে বোঝায় সমস্যার মধ্যে যে উপাদানগুলি আছে তা নির্দিষ্টকরণ, অর্থাৎ একটি সম্পূর্ণ বিষয়কে ভেঙে তার গঠনমূলক অংশগুলো শনাক্ত করাই হলো উৎপাদনমূলক বিশ্লেষণ। আরও সহজ ভাষায় বলতে গেলে কোনো বিষয়ের ভিতরে কি কি অংশ আছে তা আলাদা করে চেনার ক্ষমতাই হলো উৎপাদনের বিশ্লেষণ। অর্থাৎ কোনো একটি বিষয়কে আমরা আলাদা আলাদা করে দেখছি তার মধ্যে কি আছে। যেমন এখানে সরল সুদ সমান সমান সরল আসল ইন্টু সুদের হার, এবং তার সাথে আবার আসল গুণ সুদের হার এবং গুণ সময়, তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। অর্থাৎ সরল সুদ, আসল সুদের হার এবং সময়ের ওপর নির্ভর করে। এইভাবে শিক্ষার্থী সুদের উপাদানগুলো জানতে পারবে। একটি কবিতা পড়ে কবিতার মধ্যে থাকা ছন্দ, অলংকার, ভাব, ভাষা আলাদা করতে পারবে। একটি গল্প পড়ে গল্পের চরিত্র, পটভূমি, কাহিনীর সংঘাত আলাদা আলাদা করে বলতে পারবে। পরেরটা হচ্ছে সম্পর্কের বিশ্লেষণ বলতে কি বোঝো? এখানে শিক্ষার্থী সমস্যার উপাদানগুলির সঙ্গে সমগ্র সমস্যাটি কিভাবে সম্পর্কিত তা জানবে। যেখানে শিক্ষার্থী কোনো বিষয়ের বিভিন্ন উপাদানের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তা নির্ণয় করতে সক্ষম হয়। অর্থাৎ শুধু উপাদান চিহ্নিত করাই না, বরং সেগুলোর মধ্যে কারণ, ফল, তুলনা, পারস্পরিক নির্ভরতা এবং যুক্তিগত সম্পর্ক খুঁজে বের করাই হলো সম্পর্কের বিশ্লেষণ। উপাদানগত বিশ্লেষণে আমরা দেখেছি যে আমরা কোনো একটি ঘটনা বা বস্তুর মধ্যে কি কি উপাদান আছে সেগুলো খুঁজে বার করলাম, এবং সম্পর্কের বিশ্লেষণের মধ্যে সেই উপাদানগুলির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা খুঁজে বার করতে পারবো। সহজ ভাষায় বলতে গেলে কোনো বিষয়ের অংশগুলির মধ্যে কিভাবে
একে অপরের সঙ্গে যুক্ত আছে তা বোঝাই হলো সম্পর্কের বিশ্লেষণ। উদাহরণ হিসাবে বলা যায় যে ইতিহাসের শিক্ষার্থী বুঝতে পারে একটি নির্দিষ্ট ঘটনার কারণ কী ছিল এবং তার ফলাফল কী হয়েছে। একটি গল্পে চরিত্রের আচরণ ও ঘটনার মধ্যে পরিণতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারে। গণিতে প্রদত্ত তথ্য ও প্রয়োজনীয় সূত্রের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারা। বিজ্ঞানের দূষণ বৃদ্ধির সঙ্গে পরিবেশের ক্ষতির বিষয়টি বিশ্লেষণ করতে পারা সম্পর্কের বিশ্লেষণের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে সাংগঠনিক নীতিসমূহের বিশ্লেষণ বলতে কি বোঝো? সাংগঠনিক নীতিসমূহের বিশ্লেষণ অ্যানালাইসিস অফ অর্গানাইজেশনাল প্রিন্সিপালস হলো বিশ্লেষণ স্তরের একটি উচ্চতর ধাপ, যেখানে শিক্ষার্থী কোনো বিষয়, রচনা বা তত্ত্বকে কাঠামোর ভিত্তিতে সংগঠিত হয়ে আছে তা নির্ণয় করতে পারে। এখানে সমস্যার মধ্যে যে সূত্র বা সূত্রাবলী নিহিত আছে তার কাঠামো, ধারাবাহিক বিন্যাস এবং সংগঠন বোঝার মধ্যেই এর অন্তর্ভুক্ত। অর্থাৎ বিষয়টির মধ্যে যে উপাদানগুলো, বিন্যাস, ধারাবাহিকতা, যুক্তি, ধারণা বা গঠন প্রণালী কিভাবে সাজানো হয়েছে তা বিশ্লেষণ করাই হচ্ছে সাংগঠনিক নীতির বিশ্লেষণ। সহজ ভাষায় বলতে গেলে কোনো বিষয় কি নিয়মে বা কাঠামো মেনে সাজানো হয়েছে তা বোঝার ক্ষমতাই হলো সাংগঠনিক নীতির বিশ্লেষণ। অর্থাৎ কোনো একটি বিষয়কে আমরা কোন কোন উপাদান দিয়েছি, সেই উপাদানগুলির মধ্যে সম্পর্ক এবং সেই উপাদানগুলিকে কোন কোন ক্রম অনুসারে আমরা একে অপর পরস্পর সাজিয়েছি, সেটা হচ্ছে সাংগঠনিক বিশ্লেষণ। উদাহরণ হিসাবে একটি প্রবন্ধে ভূমিকা, মূল্যায়ন, আলোচনা, উপসংহার কিভাবে ধারাবাহিকতাভাবে সাজানো হয়েছে তা বিশ্লেষণ। 2. একটি বৈজ্ঞানিক প্রতিবেদনের সমস্যা, পদ্ধতি, পর্যবেক্ষণ ও ফলাফল কিভাবে সংগঠিত হয়েছে তা নির্ণয় করা। একটি পাঠ্য বইয়ের অধ্যায় সহজ থেকে কঠিন ক্রমে সাজানো হয়েছে কিনা তা বিশ্লেষণ করতে পারা। গণিতের সমাধানে ধাপে ধাপে যুক্তি অনুসরণ করা হয়েছে কিনা তা বিচার করা এই সাংগঠনিক বিশ্লেষণের অন্তর্ভুক্ত। এর পরেরটা হচ্ছে সংশ্লেষণ বলতে কি বোঝো? সংশ্লেষণ বা সিনথেসিস হলো জ্ঞানমূলক মাত্রার একটি উচ্চতর স্তর, যেখানে শিক্ষার্থী বিভিন্ন তথ্য, ধারণা বা উপাদানকে একত্রিত করে নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম হয়। মূলত সংশ্লেষণ বলতে বোঝায় কোনো ধারণার উপাদানগুলিকে সামগ্রিক রূপ দেওয়ার জন্য অংশগুলিকে বিন্যস্ত ও সমন্বিত করা। অর্থাৎ বিচ্ছিন্ন অংশগুলিকে মিলিয়ে একটি নতুন গঠন, পরিকল্পনা বা ধারণা তৈরি করাই হলো সংশ্লেষণ। বা বিভিন্ন তথ্য বা অংশকে মিলিয়ে নতুন কিছু তৈরি করাই হলো সংশ্লেষণ। অর্থাৎ বিভিন্ন স্থান থেকে তুমি অনেক তথ্য পেয়েছো এবং সেগুলিকে একত্রিত করে একটি নতুন কিছু সৃষ্টি করলে, এটাই হচ্ছে সংশ্লেষণ। উদাহরণ হিসাবে বলা যায় শিক্ষার্থী বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং একটি নতুন প্রবন্ধ রচনা করে বা তৈরি করতে পারে, একটি সৃজনশীল কার্যাবলীর মধ্যে পড়ে। 2 হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন সূত্রগুলি ব্যবহার করে একটি নতুন পরীক্ষা করতে পারে। গণিতের একাধিক ধারণা ব্যবহার করে নতুন ধরনের সমস্যা তৈরি করতে পারে বা সমাধান করতে পারে, নতুন ধরনের সমস্যা তৈরি করতে পারে। সামাজিক সমস্যার বিভিন্ন দিক বিবেচনা করে একটি সমাধান প্রস্তাব করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে সংশ্লেষণের কয়টি শ্রেণী ও কি কি, অথবা সংশ্লেষণের উদ্দেশ্যের কয়টি শ্রেণী ও কি কি? সংশ্লেষণের 4টি শ্রেণী আছে, এগুলি হলো অন্যান্য যোগাযোগের ব্যবস্থা করা, অর্থাৎ প্রোডাকশন অফ ইউনিক কমিউনিকেশন। 2. প্রস্তাবিত কার্যধারা বা পরিকল্পনা রচনা করা, প্রোডাকশন অফ আ প্ল্যান অর প্রপোজ সেট অফ অপারেশনস। বিমূর্ত সম্পর্ক স্থাপন করা, ডাইভার্সন অফ আ সেট অফ অ্যাবস্ট্রাক্ট রিলেশনস। নতুন প্রকল্প সূত্র গঠন করা, নিউ হাইপোথিসিস অ্যান্ড ফরমেশনস প্রিন্সিপালস। তো আমরা প্রথমে জানবো যে অন্যান্য যোগাযোগের ব্যবস্থা করা বা প্রোডাকশন অফ ইউনিক কমিউনিকেশন বলতে কি বোঝানো হচ্ছে বা বলতে কি বোঝো? শিক্ষার্থীর নিজস্ব ভাবনা, জ্ঞান ও অভিজ্ঞতা মিলিয়ে নতুন কোনো রচনা, বক্তব্য বা প্রতিবেদন তৈরি করতে পারে। অর্থাৎ এটা হলো যোগাযোগ ব্যবস্থার বিকাশের ফলে শিক্ষক শিক্ষার্থী তাদের নিজেদের চিন্তা ভাবনা, ভাবধারা অভিজ্ঞতা অন্যের কাছে পৌঁছে দেয়। উদাহরণ হিসেবে বলা যায় যে নির্দিষ্ট কোনো বিষয়ে প্রবন্ধ লেখা, বক্তৃতা প্রস্তাব করা, সুনাগরিকের ধারণা সম্বন্ধে সাধারণের কাছে পৌঁছে দেওয়া, পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার ধারণা দেওয়া, এগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে আজকের আমাদের লাস্ট প্রশ্ন, প্রস্তাবিত কার্যধারা বা পরিকল্পনা রচনা করা বা প্রোডাকশন অফ আ প্ল্যান অর পারপাস সেট অফ অপারেশন বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষার্থী নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি পরিকল্পনা বা কার্যপদ্ধতি তৈরি করতে পারে বা কোনো কার্য সম্পাদনের জন্য
প্রয়োজনীয় কর্মপ্রচেষ্টা সম্পর্কে পরিকল্পনা বা পরিকল্পনার বিকাশ ঘটানো। উদাহরণ হিসাবে বলা যায় যে বিজ্ঞান মেলার জন্য একটি পরীক্ষা পরিকল্পনা করা, ল্যাবরেটরিতে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিন্যাস করা, রাসায়নিক উপাদান সংগ্রহ করা, সঠিক পদ্ধতি অনুসরণ করা, সবই এর মধ্যে পড়ে।